ডেডলাইনটা পেরিয়ে গেছে অনেক দিন আগে। কাল খসড়া তালিকা প্রকাশ হবে, তার ঠিক আগের দিন আজ ভোটারদের থেকে নথি জোগাড় করছেন এক বিএলও। ডানকুনির 20 নম্বর ওয়ার্ডে বেনিয়মের অভিযোগ। জন্ম সার্টিফিকেট আছে সেগুলো কেন চাইছেন আপনি? যেটা দিয়েছে আমি সবারই লাগবে না। আর যে না আরেকটা কথা হচ্ছে যারা ওলি মোহাম্মদ হালদারটা কি যারা এটা দিচ্ছে ওর নামটাকে পাসপোর্ট দিচ্ছে তাদের কিচ্ছু দরকার নেই। মানে কি করছেন ম্যাডাম একটু বলুন না, মানে কি করছেন আজকে? আমরা কিছুই করিনি না, এই যে ফর্মগুলো না কিছু হয়নি, ফর্মের বিষয় কিছু নেই আমাদের এখানে। লিস্ট কেউ টাঙায়নি সেটা আমি বলতে পারছি না, কে টাঙিয়েছে না। কালকে তো খসড়া তালিকা প্রকাশ হবে, তার আগে আপনি তো 12 তারিখের মধ্যে এমএনওরেশন ফর্ম জমা দেওয়ার কথা। এসব কিছু নয়, তাহলে এই ডকুমেন্টগুলো কি কারণে নিচ্ছে? ডকুমেন্টসে কিছু নেই এখানে। কথা বলবো রানার সঙ্গে। রানা, কি বলছেন এই বিএলও? কি যুক্তি তার? এত বড় বেনিয়ম কি করে করছেন? হ্যাঁ মিমি, দেখো একদমই তাই। এই ডানকুনি পৌরসভা 20 নম্বর যে ওয়ার্ডের মথুরডাঙ্গি এলাকায় আজকে দেখা গেল একটি ক্লাবের পাশে এই বিএলও 295 বুথের যিনি বিএলও ছিলেন সন্ধ্যা দ্বারা, তিনি দুটি চেয়ার পেতে রীতিমতো তিনি কিন্তু তথ্য সংগ্রহ করছেন। শুধু তথ্য সংগ্রহ করা নয়, ভোটারদের যাদের নাম আগামীকাল যে খসড়া যে তালিকা প্রকাশ হবে সেখানে যাদের নাম বাদ যাবে সেই সমস্ত ভোটারদের নামের তালিকাও তিনি কিন্তু একটা জায়গায় দেয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে ভোটাররা দেখে নিচ্ছে, দেখে তারা প্রয়োজনীয় তাদের যে সমস্ত নথিগুলো তারা বিএলওকে জমা দিয়েছে। এই নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। যেহেতু রাত পোয়ালেই আগামীকাল অর্থাৎ 16 তারিখ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট তারা সেখানে প্রকাশ করবে, গত 3-4 দিন আগে কিন্তু বিএলওদের সমস্ত কাজ হয়ে গেছে। এরপরে কি করে একজন বিএলও এইভাবে তথ্য তুলছেন ভোটারদের কাছ থেকে, সেই নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। মিমি, স্কুল সার্টিফিকেট আছে যে ডকুমেন্ট চাইছে একটা স্কুলে কিংবা জন্মসাক্ষী প্যান কার্ড ডকুমেন্ট চাইছে, ডকুমেন্টটা জেরক্স করে জমা দেবে। আজকে ফের জমা দেবে? কাকে? বিএলও। এই লিস্টে কবে টানানো হয়েছে? কালকে বুঝতে পারলে যাই সব কে টানিয়েছে এটা? এই নথিটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের কাছে থাকা দরকার, বিশেষ করে বিএলওর কাছে থাকা দরকার। এইবার যতক্ষণ না সেটা অফিসিয়ালি পাবলিশড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে টাঙানোটাই আমি ব্যক্তিগতভাবে বেআইনি মনে করি। এবং এইগুলো যদি কেউ টাঙিয়ে থাকে প্রমাণিত হয় এবং যদি বোঝা যায় যে এখানে নির্বাচন কমিশনের একটা অংশ জড়িত, যে তাদেরকে দিয়ে এই নথিগুলো সাপ্লাই করিয়ে এইভাবে টাঙিয়ে এলাকায় উত্তেজনা তৈরি করা হচ্ছে, তাহলে কিন্তু এটা ঠিক হচ্ছে না। একই সিরিয়াল নাম্বারে 100টা জাল ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশেও বাতিল হয়নি সেই জাল সার্টিফিকেট। জাল ডেথ সার্টিফিকেট বাতিল না করার অভিযোগ উঠছে। কথা বলবো বিশ্বজিৎ মিশ্র আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, কি অভিযোগ আর প্রশাসনের পক্ষ থেকে বা কি বলা হচ্ছে? দেখো, অভিযোগকারী রেখা পাল, যিনি বাগডোগরার বাসিন্দা, এবং তার মামা অর্থাৎ মাধব দে, যার মূলত প্রায় 6 বিঘার উপরে জমি ছিল, যার প্রাপ্য হিসাবে এই অভিযোগকারী রেখা পালের দাবি ছিল যে তার মামার জমি, যার জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে প্রায় 8 জন তার জমিকে বেদখল করেছেন। এবং তিনি গোটা ঘটনায় যখন পুলিশের দ্বারস্থ হন, কোনো সহযোগিতা না পেয়ে তিনি কিন্তু জনস্বার্থ মামলা করেন এবং তারপরে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের পক্ষ থেকে একবারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানানো হয় যে জাল সার্টিফিকেট ইস্যু হয়েছিল, অর্থাৎ প্রায় 100খানা জাল সার্টিফিকেট, তা বাতিল করতে হবে। কিন্তু দেখা যায় ফেব্রুয়ারি মাসে হাইকোর্টের অর্ডার পাস হলেও প্রায় 10 মাস কেটে যাওয়ার পরেও কোনোভাবে সেই জাল সার্টিফিকেটগুলো তা কিন্তু বাতিল করা হয়নি। এবং তারপরেই আজ সাংবাদিক সম্মেলন করে ফের প্রকাশ্য ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে তুলে দেন এই রেখা পাল এবং তার সঙ্গে আরেকজন যিনি ছিলেন। তবে গোটা ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে হাইকোর্টের নির্দেশকে অমান্য করে এখনো সেই ডেথ সার্টিফিকেটগুলো বহাল রাখা হয়েছে। এবং ধন্যবাদ বিশ্বজিৎ। ওনার মামলাতে একটা ফলস ডেথ সার্টিফিকেট জমা পড়ে শিউরি আদালতে। এই পরে আমরা 100টা পিআইএল হাইকোর্ট একটা ইনকোয়ারি, জেলা শাসকের মাধ্যমে ইনকোয়ারি করে পিআইএল একটা অর্ডার হয় যে এই 100টা সার্টিফিকেট ফলস। এই যে অর্ডার আরেকটা ডাইরেকশনে যে ডিএম সাহেব সব কনসার্ন অল ডিপার্টমেন্টকে জানিয়ে দেবেন যে এই সার্টিফিকেটটা ক্যান্সেল। ফলত কি দাঁড়ালো, এখনো অবধি আমাদের সেই পাবলিক নোটিশটা হয়নি।
পদক্ষেপ এটাই নেওয়া হচ্ছে 100টার মধ্যে সবই যে বাতিল করা যাবে সেটা তো আমরা বলতে পারবো না। যার নাম আসছে তাকে বলা হচ্ছে যে তার যদি অরিজিনাল থাকে ডকুমেন্ট নিয়ে এটা বিডিও অফিসে গিয়ে হিয়ারিংয়ের মাধ্যমে ওনারা যদি ডকুমেন্ট পুরো দেখাতে পারে সেটা ওনারা নিয়ে চলে আসতে পারবে। এর ব্যাপারে এইটা ছাড়াই আমরা পদক্ষেপ এটাই নিয়েছি। কতজন এসেছিল এখনো পর্যন্ত? একজন। ভারতীয় জলসীমায় ঢুকে হামলা চালালো কারা? বাংলাদেশ নৌসেনা। বাংলাদেশ নৌসেনার হামলা ভারতীয় মৎস্যজীবীদের উপর। আলো নিভিয়ে জল সীমান্ত পার বাংলাদেশ নেভির জাহাজের ধাক্কায় ডুবে যায় ভারতীয় ট্রলার। সেই ট্রলারে 16 জন মৎস্যজীবী ছিলেন। 5 জন ভারতীয় মৎস্যজীবী এখনো নিখোঁজ। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, আমরা অনেক সময় দেখি যে মৎস্যজীবীদের ট্রলার বুঝতে পারে না, সীমানা পার করে চলে যায়, কিন্তু এ তো একেবারে সেনা, বাংলাদেশের নেভি। তারা কি করে ভারতের জলসীমায় ঢুকে পড়লো এইভাবে? কি উদ্দেশ্য ছিল তাদের? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত প্রায় 24 ঘন্টা হতে চললো। এই যে 5 জন যে মৎস্যজীবী তাদের কোনো কিন্তু হদিস নেই। যে ঘটনাটা ঘটেছে, যে এই মৎস্যজীবী সংগঠন সূত্রে যেটা জানানো হচ্ছে, একেবারে ভারতীয় জলসীমানায় যে ফিশিং করছিল FB পারমিতা 11, এই ট্রলারটি যখন ফিশিং করছিল গতকাল রাতে, ঠিক সেই সময় অতর্কিতভাবে একদম লাইট বন্ধ করে সজোরে কিন্তু ট্রলারটিতে এসে ধাক্কা মারে বাংলাদেশ নেভির যে জাহাজ। একেবারে হঠাৎই ঘটনা ঘটে যাওয়ায় মানে কেউ বুঝে উঠতে পারছিল না যে কি ঘটনাটা ঘটলো। একেবারে তারপর যেটা ওই যে মৎস্যজীবীরা সেই সময় কিন্তু জলে ভাসছিল এবং তারা উদ্ধারও পর্যন্ত করলো না, তারা কিন্তু জাহাজ নিয়ে বাংলাদেশে ফিরে গেল। স্থানীয় কিছু যে ওখানে যে যারা ট্রলার ছিল আশেপাশে যারা ফিশিং করছিল, সেই সময় তারা এই ঘটনাটি কিন্তু দেখতে পায় এবং তড়িঘড়ি এসে ওই 11 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত 24 ঘন্টা কেটে গিয়েছে হতে যায়। তাদের কিন্তু এই যে 5 জন, মোট 16 জন মৎস্যজীবী ছিল ট্রলারটিতে, মোট তাদের কিন্তু এখন এই মুহূর্তে কোনো অত্যন্ত দুশ্চিন্তার খবর। 5 জন মৎস্যজীবী, তাদের এখনো পর্যন্ত খোঁজ মেলেনি, তাদের খোঁজ চলছে। পারলাম যে ট্রলার নাকি পুরোপুরি ডুবে গেছে। এবার মানে সবাই নাকি ডুবে গেছে। এবার সেগুলো আমি কিছু জানি না, যে নেভি মেরেছেন আমি কিছুই জানি না। মানে যে আমি শুনতে পেয়েছি যে নাকি ট্রলার ডুবে গেছে, এখনো নাকি কাউকে পাওয়া যায়নি, এরকম শুনেছি, যে সবাই নিখোঁজ। এই অবধি আমি আর কিছু জানি না। পরে এখন বাড়িতে এসে শুনেছি নাকি কয়জনকে পেয়েছে, পাওয়া যায়নি। হ্যাঁ, বাংলাদেশের নেভি কিংবা কোস্টগার্ড একটি এখানে IMBL এর কাছে কিছু ট্রলার ফিশিং করছিল এবং ওরা লাইট নিভিয়ে সরাসরি এসে একটি ট্রলারকে ধাক্কা মেরে জলে ডুবিয়ে দেয় এবং যে মানুষগুলো জলে পড়ে যায় এবং ওদেরকে রেস্কিউ না করেই কোস্টগার্ডটি ফিরে যায় এবং পরে ভারতীয় সমস্ত ট্রলার ওখানে অ্যালার্ট হয়ে যায় এবং সব ভারতীয় সব ট্রলারগুলি গিয়ে সার্চ অপারেশন চালিয়ে প্রায় 11 জন মানুষকে তুলতে পেরেছে। ট্রলারে 16 জন মানুষ ছিল, এখনো 5 জনের কোনো খোঁজ নেই। ব্রিগেডের গীতা পাঠে প্যাটিস বিক্রেতাকে সেই যে মারধরের ঘটনা, সেই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আরামবাগের কেশবপুরের রোহিনাপাড়া গ্রামে। কারণ আক্রান্ত শেখ রিয়াজুল এই রোহিনাপাড়া গ্রামেরই বাসিন্দা। গ্রামের প্রতি পরিবারের একজন সদস্য কলকাতায় প্যাটিস বিক্রি করেন, আর ব্রিগেডের এই ঘটনার পর এখন কলকাতায় প্যাটিস বিক্রি করতে যেতেই ভয় পাচ্ছেন তারা, আতঙ্কে রয়েছেন।